কখনো কি তুমি এমন কাউকে দেখেছো যার চোখে ব্যথা লুকোনো, কিন্তু সেই ব্যথার মধ্যেও লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি? আজকে তুমি যে গল্পটা শুনছো সেটা ঠিক তেমনই, যেখানে ভালোবাসা শুধু হৃদয়ে নয়, শ্বাসের সঙ্গে মিশে গেছে রক্তের ধারা হয়ে। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, স্বাগতম তোমাদের রোকসানাস লাইফ ক্যানভাসে। ইলমা বেহরোজের পদ্মমীর উপন্যাসের 23 ও 24তম পর্বে আজ আমরা দেখব, ভালোবাসা কি সত্যি বদলে দিতে পারে একজন মানুষের অন্ধকার জীবন, নাকি অন্ধকারেই গিলে ফেলবে সেই ভালোবাসাকে? চলো শুরু করি আজকের অধ্যায়। পর্ব 23। অনেক চেষ্টা করেও আমিরকে স্বাভাবিক করা গেল না। তাকে পাহারা দিচ্ছে রফিক। সে সূক্ষ্ম চোখে আমিরকে পরখ করে ভাবছে, আমির নিশ্চয়ই কোনো ফোন দিয়েছে। ওর মতো ধূর্ত লোক মাতলামোর জন্য এখানে আসতে পারে না। দরজায় করার নাড়ছে কেউ। রফিক বলল, ভেতরে আসো। পারভেজ ঝুঁকি দিয়ে বলল, কয়েস আছে। রফিক ভ্রুকুঞ্চন করলো। কয়েস তার ৪র্থ নম্বর রক্ষিতা ময়নার বাড়ির দারোয়ান। তার আগমনের কারণ কি? রফিক ইশারা করলে কয়েস ভেতরে আসে। আমির মেঝেতে ভিখারির মতো ঘুমাচ্ছে। রফিক বলল, কেন এসেছো? কয়েস নম্র কণ্ঠে বলল, ময়না আপা আপনার যাইতে কইছে, আরও কইছে অনেক দিন ধরে যাইবেন কইরাও যান নাই তার বাড়িতে। আজ যদি না যান সে পুলিশের কাছে যাইব। রফিক দাঁতে দাঁত খিচে মনে মনে ময়নাকে গালি দিয়ে বলল, শালি মাতারি, আর কয়টা দিন যেতে দে, তোর হাল কি করে দেখবি, শকুনও তাকাবে না। মুখে বলল, ব্যস্ততার জন্য যেতে পারি না, আমি তার জন্য অনুতপ্ত। তুমি ময়নাকে বলো আগামীকাল সকালে আমি যেভাবে হোক পৌঁছাবো। মিটিং শেষ করে কুতুবুদ্দিন উপরে আসে। আমির তখন দেয়ালে হেলান দিয়ে বসেছিল। মাথায় চুল থেকে জল পড়ছে। নেশা তাড়াতে বালতির পর বালতি পানি ঢালা হয়েছে আমিরের মাথায়। তার হাতে সিগারেট রফিকের কাছ থেকে চেয়ে নিয়েছে। কুতুবুদ্দিন রুমে ঢুকেই গর্জে উঠলেন, তোর সাহস কত বড়! আমিরের গলার শার্ট খামচে ধরে টেনে তুললেন। এখন এখানে গেড়ে ফেলে কে বাঁচাবে? আমির দাঁত বের করে হাসলো। ধীরে ধীরে ওর হাসি প্রশস্ত লাভ করলো, যেন উন্মাদ হয়ে গেছে। রফিক কুতুবুদ্দিনকে বাধা দিয়ে বলল, আমির সই করতে এসেছে। কুতুবুদ্দিন কলার ছেড়ে অবাক চোখে রফিকের দিকে তাকালেন। রফিক মাথা ঝাঁকালো। আমির তাকে এটাই বলেছে। কুতুবুদ্দিন নিশ্চিত হতে বললেন, ইয়াকি সাফির সঙ্গে কাজের চুক্তি বাতিল করার জন্য সই করতে এসেছে। আমির ঠান্ডা সুরে বলল, আমি আমার বউকে নিয়ে ভালো থাকতে চাই, তার জন্য যা দিতে হয় দেব। কুতুবুদ্দিন আমিরের দিকে তাকায়। আমির কি সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছে? ভয় পেয়ে গেছে? না, যতক্ষণ সই না করছে বিশ্বাস করা যাবে না। রফিক দলিল আনতে যায়। ঘণ্টাখানেকের মতো সময় লাগে দলিল আনতে। কুতুবুদ্দিন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে আমিরের দিকে। এত বড় চুক্তি বাতিল করে দিবে শুধুমাত্র বউয়ের জন্য? তাদেরকে বিস্মিত করে দিয়ে আমির সই করে দিল। বলল, বাকি যা যা চেয়েছেন পেয়ে যাবেন। 2-3 দিন সময় লাগবে। এই 2-3 দিনে কেউ আমার বাড়ির আশেপাশে যেন না যায়। শীতল কিন্তু ধারালো কণ্ঠ, তার চোখে মুখে কি যেন ছুটে বেড়াচ্ছে। কুতুবুদ্দিন নিজের তীক্ষ্ণ দৃষ্টিতেও সেটা ধরতে পারছেন না। আমির কি চাইছে? খালি চোখে যা সেটাই কি সত্য, নাকি অন্য কিছু আছে? কুতুবুদ্দিন কেশে গলা পরিষ্কার করে বললেন, ভালো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি। আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছো এটা দিয়ে তার শোধ তুলে নিলাম। আমির চুপচাপ বেরিয়ে পড়ল। অর্ডারটা শেষমেশ হাত ফসকে বেরিয়ে গেল। ও প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। কখনো কখনো পিছিয়ে যেতে হয় চূড়ান্ত বিজয়ের জন্য। গাড়িতে উঠেই সে ঘোষণা করলো, কুতুবুদ্দিনের বাড়ির দারোয়ান উল্লা মিয়ার বাড়িতে খোঁজ নিতে হবে। বকুল নামে তার কোনো মেয়ে আছে কিনা। কলম দিয়ে নোটপ্যাডে একটা ঠিকানা লিখলো। যদি থাকে উল্লাকে তুলে নিয়ে এই ঠিকানায় যাবে। আমির একটা কাগজ ধরিয়ে দিল আলমগীরের হাতে। গোধূলি লগন, আকাশে উড়ে বেড়াচ্ছে সিঁদুর রাঙা মেঘ। সারাদিন বৃষ্টি হয়নি, রাতে হতে পারে। পদজা জানলা দিয়ে আকাশ দেখছে। হাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় বইটি। আজ কিছুতেই বইয়ে মন মরছে না। সকাল থেকে ভুবনকে কোথাও দেখতে না পেয়ে পদ্মজা চিন্তিত। এমনকি তার কাপড় চোপড়ও নেই বাড়িতে। এতিম ছেলেটা কোথায় গেল? আমির না আসা অব্দি কিছু জানতেও পারবে না। আজ এত দেরি করছে। পর্ব 24। আপনি নিশ্চিত কিছু হবে না? সে বিচলিত। ডাক্তার আমিরকে আশ্বস্ত করলো, কিছু হবে না। প্রথম যে ডাক্তার দেখানো হয়েছিল তিনিও ঘুমের ওষুধ দিতে চাননি। আমির চেনা ডাক্তার থেকে ঘুমের ওষুধ এনেছিল। গতকাল পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়াতে আবার ঘুমের ওষুধ দিতে হয়েছে। এরপর থেকেই সে দুশ্চিন্তায় আছে। এখন নিশ্চিত হলো এমন পরিস্থিতি আর আসতে দেবে না যাতে পদজার সামান্য ক্ষতিরও ঝুঁকি নিতে হয়। রাত 9টায় মুজ্জা কলোনিতে ঢুকতেই যাদবের সঙ্গে সাক্ষাৎ ঘটে। আমির কিছু ফলমূল দেয় তার হাতে। যাদবও সন্ধ্যার ঘটনা খুলে বলতে গিয়েও বলতে পারল না। আমিরই প্রশ্ন করলো, কিছু হয়েছে? যাদব সন্ধ্যার ঘটনা পুরোপুরি খুলে বলার পূর্বেই আংশিক শুনে আমির উল্টো দিকে দৌড়াতে থাকে। মুজ্জা কলোনির বেশ কয়েকজন শুকতারায় রয়ে গেছে। সন্ধ্যার ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। তারা পদজাকে একা রেখে যাচ্ছে না।
এত রাত হওয়ার পরও আমির না ফেরায় পদজা শুকতারা থেকে বেরিয়ে পড়ে। গেটের সামনে আসতে দেখতে পায় আমির উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে। পদজার পরনে বোরকা নিকাব, সে নিকাব তুলল। আমির ছুটে এসে জড়িয়ে ধরল তাকে, ফিসফিস করে বলল, ঠিক আছো তুমি? ভয়ানক চমকে উঠল পদজা, বিজলির গতিতে এসে জড়িয়ে ধরেছে আমির। তার কণ্ঠ শুনে আনন্দে বুক ভরে গেল। গভীর আবেগে আর ভালোবাসায় আমিরকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছি। আমিরের চোখে ভেসে ওঠে অপহরণকারীরা কিভাবে পদজাকে বস্তায় ভরেছিল। দলিলে সই করে দেওয়ার পরও ওরা এরকম একটা কাজ করলো। রাগে ক্ষোভে জ্বলে ওঠে আমিরের বুকের ভেতরটা। সে পদজার কপালে চুমু খেয়ে বলল, কসম তোমার, দ্রুত সব ঠিক করব, আমরা বাড়ি ফিরে যাব। রাতে খেতে বসলে পদজা বলল, ভুবন সারাদিন বাসায় আসেনি, ওর কোনো খোঁজ খবর পেলেন? ও এরকমই, বেশি দিন কোথাও থাকে না, হুট করে যা মন চায় করে ফেলে। ও নাকি গ্রামে চলে গেছে, সুরজ ভাই বলেছে। চিন্তা করো না, ও এরকমই। পদজার মন খারাপ হয়, এত আদর করলো তাও ভুবন চলে গেল। আমির আর চোখে পদজাকে দেখে। পদজা ঘুমাবার পর সে ভুবনকে সরিয়ে দেওয়ার জন্য নিচে নেমেছিল, কিন্তু রুমে গিয়ে দেখে এক অপ্রত্যাশিত দৃশ্য। সামনে লাশ নিয়ে ভুবন থরথর করে কাঁপছে। শুকতারায় রাতে দুজন লোক ঢুকেছিল, একজন আগে আরেকজন পরে। শেষে যে ঢুকেছিল তাকে ভুবন মাথায় কুড়াল দিয়ে আঘাত করে খুন করেছে। লোকটার হাতে অস্ত্র দেখে পূর্বস্মৃতি মনে পড়ে যায় ভুবনের। বোনের হত্যা চোখের পর্দায় ছুটতে থাকে। পদজাকেও কেউ খুন করতে এসেছে ব্যাপারটা মাথায় ঢুকতেই সে এলোমেলো হয়ে পড়ে। নিজ ওয়ার্ডারের প্রভাব শুরু হয়। সামনে কুড়াল পেয়ে তা দিয়ে আঘাত করে বসে গুপ্তঘাতককে। আমির ভুবনের পাশে বসে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। বাইরে তখন তার স্বরে ঝিঝি পোকা ডাকছিল। আমির ফিসফিসে বলে, ভয় পাস না, ভয় পাস না, কাউকে কথা বলবো না, কেউ জানবে না। ভুবন একটি হত্যার বিনিময়ে নিজের জীবন রক্ষা করেছে। রাতেই পুলিশের ভয় দেখিয়ে পুলিশ থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে দূরে পাঠিয়ে দেওয়া হয় ভুবনকে। এই গল্প কখনো পদজা জানতে পারবে না। আমির পদজাকে আত্মবিশ্বাসের সঙ্গে জানায় পুলিশ গুপ্তঘাতকের পরিচয় শনাক্ত করেছে, এবার ধরার পালা, তারপর তারা বাড়ি ফিরে যাবে। এ কথা শুনে পদজা ভীষণ খুশি হয়। গুপ্তঘাতকের পরিচয় জানার ইচ্ছা প্রকাশ করে। আমির আরেকটি গল্প বানায়, তা অন্ধের মতো বিশ্বাস করে পদজা। বাতাসের ধাক্কায় হাট করে খুলে যায় জানালা। রফিক ধরফর করে উঠে বসে। জানালা লাগাতে গিয়ে দেখে আকাশে দিশাহীন কালো মেঘের উড়াউড়ি, আলগা আলগা দক্ষিণা বাতাস। বিছানা থেকে অর্ধনগ্ন জুনি জড়ানো গলায় শুধায়, উঠলে কেন? রফিক বাথরুমের দিকে যেতে যেতে ছুড়ে দিল কথা, রাতটা যে থেকেছি সেটাই তোমার কপাল। সকাল সকাল এরকম আচরণ পেয়ে জুনির মুখ জুড়ে ছড়িয়ে পড়ে বিষণ্ণতা। সে রফিকের তৃতীয় স্ত্রী, গায়ের রং ধবধবে ফর্সা, চোখের মনি কালো, স্বাস্থ্যবতী। স্বাস্থ্য অত্যাধিক বেড়ে যাওয়ার পর থেকে রফিকের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। এ নিয়ে রফিক সবসময় খোঁটা দেয়, অসন্তুষ্টি প্রকাশ করে। কিছুক্ষণ যেতে না যেতেই ঝড়ো হাওয়া শুরু হয়। রফিক অপেক্ষা করে। বাতাসের গতি কমতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ময়নার বাড়ির উদ্দেশ্যে। 5 জন স্ত্রী আর 3 জন রক্ষিতা নিয়ে তার জীবন। এদের মান অভিমান ভরণ পোষণের দায়িত্ব পালন করতে করতে কাহিল হয়ে ভেবেছিল আর কখনো কোনো নারীর সংস্পর্শে যাবে না। এতক্ষণ তোমরা শুনলে পদ্মমীর উপন্যাসের 23 আর 24তম পর্ব। কিছু সিদ্ধান্ত শব্দ দিয়ে নয়, চোখের নীরবতায় লেখা হয়। আজ আমিরের চোখে যে নীরবতা দেখলে, সেটা কি পরাজয়ের নাকি ভালোবাসার, যা সব কিছু ভেঙে আবার নতুন করে গড়ে উঠতে চায়? আজকের গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ তোমাদের ভালোবাসাই এই গল্পগুলোর জীবন। আজ বিদায়, কাল আবার ফিরবো পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।